মুক্তিযোদ্ধার ছেলেরা কি প্রতিবন্ধী, নাকি তারা একদম মানে চাকরির অযোগ্য, যার জন্য তাদেরকে এখনো তাদের বাপ দাদার নামে চাকরি করতে হবে বা তাদেরকে চাকরি দিতে হবে? এবং এই চাকরি দেওয়ার কারণে, এই কোটা সংস্কারের কারণে বাংলাদেশে কি বর্তমানে যে দুর্নীতিগুলো হচ্ছে, এটার কারণে হচ্ছে কিনা? যে পরিমাণে লোক মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিল, হয়তো বা 5% 4% লোক মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেনি। তাহলে আজকে কেন যে 5% বা 7% লোক, এরকম লোক মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছে, তাহলে আজকে কেন 30% মুক্তিযোদ্ধা কোঠা দেওয়া হবে? বাট মুক্তিযুদ্ধ হয়ে গেছে, এখন আমরা যার যার মতো আমরা চলে যাব, ঠিক আছে? আমরা দেশ আবার গড়ার চিন্তা ভাবনা করব। এখন এই যে কোটা নিয়ে যে এত আন্দোলন হচ্ছে, এত কিছু, এই ফ্যাসিলিটিস তো আসলে মিসইউজ হচ্ছে। এটাই আমার আন্দোলন সম্পর্কে একটা ব্যাপার শেয়ার করতে চাই অতিথিদের সাথে। প্রথমে আগে আমি বলতে চাই, আমি রংপুর থেকে বলতেছি। আমি হচ্ছে এবার মাস্টার্স পরীক্ষা দিয়েছি, মাস্টার্স শেষ করেছি এবার। আমি একজন চাকরি প্রার্থী, সেই হিসাবে আমার পাশের রুমে এক বড় ভাই ছিল আর কি। উনি হচ্ছে গত প্রাইমারিতে 68 মার্ক পেয়ে টিকেছিলেন। 68 মার্ক পেয়ে টিকেছিলেন, কিন্তু হচ্ছে ওনার প্রাইমারিতে জব হয়নি। কিন্তু অথচ একজন হচ্ছে কোঠাধারী 62 মার্ক পেয়ে চাকরি পেয়েছে। আর একটা ব্যাপার আমি এখানে শেয়ার করতে চাই, 2-3 দিন আগে হয়তো বা সবাই খেয়াল করেছে যে হচ্ছে একটা নিউজ ফেসবুকে ভাসতেছিল যে রেলওয়েতে ওয়েম্যানের বেশিরভাগই মাস্টার জনার্স পাস। এই যে আমি যে বড় ভাইয়ের কথা বললাম প্রাইমারিতে 68 পেয়েছিল, টিকে নাই, ওই বড় ভাই হচ্ছে বর্তমানে ওয়েবম্যানের চাকরি করতেছে। অথচ তিনি বাংলাদেশের একটা স্বনামধন্য ইউনিভার্সিটি থেকে সায়েন্স ফ্যাকাল্টি একটা স্বনামধন্য সাবজেক্ট থেকে পাশ করেছে, অনার্স মাস্টার শেষ করেছে। কিন্তু এই যে উনি এই ব্যথাটার কারণে, ওনার এই পরিচিত একজন 62 পেয়ে কোঠার কারণে চান্স পেল, অথচ উনি 68 পেয়ে চান্স পাইল না। এই ব্যথায় উনি ওয়েবম্যানে চলে গেল, সেটা মানুষ দেখলো না। কিন্তু আজকে ইউটিউবে কি ভাসতেছে, অনার্স পাস করে মাস্টার্স পাস করে ওয়েবম্যানের চাকরি করতে চায়। কিন্তু কেন হচ্ছে বেকার বেকার হচ্ছে ওয়েবম্যানের চাকরি করতে যাচ্ছে, 20 গ্রেডের চাকরি করতে যাচ্ছে অনার্স পাস করে মাস্টার্স পাস করে, সেটা তো কেউ বুঝতেছে না। আরেকটা ব্যাপার আমি বলতে চাই, মুক্তিযোদ্ধারা অবশ্যই জাতির শ্রেষ্ঠ সন্তান, আমরা তাদেরকে অবশ্যই মন থেকে ভালোবাসি, তাদেরকে শ্রদ্ধা করি। আমি যতটুকু জানি 1971 সালে মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশের জনসংখ্যা ছিল 7 কোটি। সে সময় যে পরিমাণে লোক মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিল, হয়তো বা 5% 4% লোক মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেনি। তাহলে আজকে কেন যে 5% বা 7% লোক, এরকম লোক মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছে, তাহলে আজকে কেন 30% মুক্তিযোদ্ধা কোঠা দেওয়া হবে? আর সবচেয়ে বড় ব্যাপার হলো, ঠিক আছে মুক্তিযোদ্ধাদের সুযোগ সুবিধা দেওয়া দরকার, তাদেরকে সরকার বাড়ি দেক, রিজার্ভ থেকে টাকা দেক, তাদের ভাতা বাড়াই দেক আরো, সেক্ষেত্রে সেটা করতে পারে। কিন্তু শিক্ষা ক্ষেত্রে এটা কোঠা আসলে মানা যায় না। আমার মনে হয় যে শুধু প্রতিবন্ধী এবং ক্ষুদ্র নৃগোষ্ঠী কোঠা ছাড়া সকল কোঠা উঠাই দেওয়া উচিত, সব ধরনের কোঠা। তার কারণ সেক্ষেত্রে হচ্ছে প্রতিযোগিতা আরো বাড়বে, এবং আমি মনে করি তরুণ এবং মেধাবীরা আরো হচ্ছে আত্মবিশ্বাস পাবে, এবং হচ্ছে যোগ্য মেধার ভিত্তিতে যোগ্য স্থানে যোগ্য প্রার্থী চান্স পাবে। সেক্ষেত্রে হচ্ছে আর হচ্ছে এই যে অনার্স মাস্টার্স পড়ুয়া স্টুডেন্টরা পাশ করে তারা হচ্ছে এই পিয়ন পদে বা হচ্ছে ওয়েম্যানের মতো চাকরি করতে যাবে না, কিন্তু তারা হচ্ছে আমার যেটা মনে। জি ধন্যবাদ। মনির হোসেন আনমিউট করে প্রশ্ন করেন, কার কাছে প্রশ্ন করবেন? মনির। জি ধন্যবাদ এনাম ভাই এবং সম্মানিত 4 জন বিজ্ঞ আলোচক, আসসালামু আলাইকুম। স্বাধীনতা পরবর্তী সময়ে যে কারণে মুক্তিযোদ্ধা কোটা চালু করা হয়েছে, এই কোটা বর্তমানে রাজনৈতিক স্ট্যান্ডবাজি হয়ে গেছে। যারা সরকারে থাকে তারা এটা সুবিধা বুঝে পাচ্ছে, কিন্তু যারা এই কোটা পাওয়ার যোগ্য তারা পাচ্ছে না, মেধাভিত্তিতে তারা পাচ্ছে না। এর অন্যতম কারণ হলো আমাদের দেশের রাজনীতিটা এটা রাজনৈতিকভাবে করে ফেলেছেন। এরপরে দেখেন, মুক্তিযুদ্ধের সময় ছিল 60,000 মুক্তিযোদ্ধা, বর্তমানে 2.5 লাখ মুক্তিযোদ্ধা। এরপরে এগুলা যদি সরকারি ভাবে করে, তাহলে আমরা তো প্রবাসীরা রেমিটেন্স যোদ্ধা, আমরা বছরে বাংলাদেশের মধ্যে প্রায় $22 বিলিয়ন পাঠাইতেছি রেমিটেন্স আকারে, যা জিডিপির প্রায় 15%। তাহলে আমরাও দাবি করছি যে রেমিটেন্স কোটা চালু করা হোক আমাদের ছেলে মেয়েদের জন্য, চাকরি বাকরি এবং বিভিন্ন সুবিধার জন্য। ধন্যবাদ। জি ধন্যবাদ। ইয়াকুব খান। বিসমিল্লাহির রহমানির রহিম। জি অসংখ্য ধন্যবাদ এনামুল ভাই, ধন্যবাদ সকল অতিথিবৃন্দকে।
আমি প্রশ্নটা হাসনাত স্যারকে করতে চাচ্ছি। আপনার কাছে আমার জানার ইচ্ছা, বলেন। 2009 সালের যখন এটা বহাল ছিল, তখন এই কোটা সংস্কারে বহাল রাখার কারণে সরকারের ইচ্ছা মতন প্রশাসনে কিছু লোককে নিয়োগ দিয়েছিল। প্রায় তখন আপনার 800 শুধু প্রশাসন পুলিশের মধ্যে দেওয়া ছিল। সেটারই কি পুনর্বহাল বা আবারও সেই চেষ্টাটা কি আবার করার জন্য এটাকে আবার পুনর্বহাল করা হলো কিনা? এটা আমার 1 নম্বর প্রশ্ন। দ্বিতীয় নম্বর প্রশ্নটা হলো আমার, যে বাংলাদেশে মুক্তিযুদ্ধ 1971 সালে মুক্তিযোদ্ধা হয়েছিল, যে মুক্তিযোদ্ধার ছেলেরা ছিল। আমার প্রশ্নটা হলো, মুক্তিযোদ্ধার ছেলেরা কি প্রতিবন্ধী, নাকি তারা একদম মানে চাকরির অযোগ্য, যার জন্য তাদেরকে এখনো তাদের বাপ দাদার নামে চাকরি করতে হবে বা তাদেরকে চাকরি দিতে হবে? এবং এই চাকরি দেওয়ার কারণে, এই কোটা সংস্কারের কারণে বাংলাদেশে কি বর্তমানে যে দুর্নীতিগুলো হচ্ছে এটার কারণে হচ্ছে কিনা? এই 3টা প্রশ্ন আমার জানার ইচ্ছা আপনার কাছে। হাসনাত স্যারের কাছে ধন্যবাদ। আমার এই 3টা প্রশ্ন। জি, আমি আসবো হাসনাত স্যারের কাছে আপনার প্রশ্ন নিয়ে। এখন ধন্যবাদ। জনাব বাবুল সাহেব, মিউট আছেন? জি বলেন। আসসালামু আলাইকুম, আমাকে শোনা যায় মনির ভাই? জি, ওয়ালাইকুম আসসালাম, শুনতে পাচ্ছি, আচ্ছা, বলুন। এখানে সব বিজ্ঞ আলোচক এখানে আছেন, সবাইকে আমার সালাম, ধন্যবাদ। তো 71-এ যখন মুক্তিযুদ্ধ হয়েছে তখন আমরা কিন্তু পুরা বাংলাদেশের লোকজন একটা পরিবার হয়ে গেছি, একটা পরিবার, এবং সবাই ছিল ওই একই পরিবারের সদস্য, এবং মুক্তিযুদ্ধ আমরা করছি। তো সংসারে যখন হেড অফ দ্য ফ্যামিলি থাকে, সে তো তার কাজ বাজ করবে, সেজন্য তো তাদের যে রিমুনারেশন দেওয়া, সেটা তো দেওয়া হয়েছে, প্রাইজ দেওয়া হয়েছে, মনে করেন তাদেরকে সম্মানিত করা হয়েছে। আমি তাদের কিন্তু অসম্মান করি না, বাট মুক্তিযুদ্ধ হয়ে গেছে, এখন আমরা যার যার মতো আমরা চলে যাব, ঠিক আছে? আমরা দেশ আবার গড়ার চিন্তা ভাবনা করব। এখন এই যে কোটা নিয়ে যে এত আন্দোলন হচ্ছে, এত কিছু, এই ফেসিলিটিস তো আসলে মিসইউজ হচ্ছে, এটাই আমার বক্তব্য। ধন্যবাদ। আসসালামু আলাইকুম, সম্মানিত মেহমান বিন্দুকে ধন্যবাদ জানাচ্ছি। আমার 2টি প্রশ্ন করব। আর বাজেট নিয়ে আসলে কথা বলা কিছু নাই, বাজেটে নতুনত্ব বলতে কিছু নাই। জাতির জন্য বাজেটে তেমন কিছু আছে মনে হচ্ছে না, আমাদের উপরে চাপিয়ে দেওয়া হয়েছে। আর ফরহাদ ভাইয়ের কাছে 2টি প্রশ্ন। একটা হচ্ছে কোঠা আন্দোলন নিয়ে। বাংলাদেশের জন্য যারা দেশ স্বাধীন করছে তাদের প্রতি আমাদের শ্রদ্ধা, ভালো। জি, শুনতে পাচ্ছি না গালিব, আপনাকে শুনতে পাচ্ছি না। আমরা একটু সময়টা কভার করতে হবে। মিতুন কবির, আনমিউট করুন, আনমিউট করে প্রশ্ন করুন। মিতুন কবির। আমাকে শোনা জি যাচ্ছে? বলেন। জি, শুনতে পাচ্ছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। শ্রদ্ধেয় সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম। আমার প্রশ্ন হচ্ছে, 80% কৃষকের দেশে বিভিন্ন ক্ষেত্রে 56% থেকে 71% কোটা বিদ্যমান, দেশের মোট জনসংখ্যার মাত্র 1% জনসংখ্যার জন্য। এটা কি প্রকৃতপক্ষে যুক্তিসঙ্গত? আর আরেকটা প্রশ্ন হচ্ছে, কোটা আন্দোলনের প্রেক্ষিতে প্রকৃত মুক্তিযোদ্ধাদেরকে অপমানিত করা হচ্ছে কিনা?